ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কতটা অপমানিত হওয়ার পর তিনি অপমানিত হন। এখন এই যে ইটালিতে গেলেন, যাওয়ার আগে ওনার যখন শিডিউল টিডিউল তৈরি হলো, যখন এই শফিকুল ইসলাম যখন বললেন যে 12 তারিখে উনি রওনা হবেন, ফেরার তারিখটা বললেন না, আমি তখন একটা ভিডিও করেছিলাম 6 তারিখে। সেখানেই আমি বলেছিলাম যে উনি পোপের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, লিও 14, এখন বর্তমান যিনি পোপ ভাটিকানের, লিও 14, তাকে ধরে তিনি ম্যাক্রনকে একটা অনুরোধ করাবেন যাতে ফ্রান্সে তার একটু চাপ থাকার জায়গা হয়। আসলে এই যে ভিজিটটা না, এটা দেখানো হচ্ছে, ওটা দেখানো হচ্ছে, এসব হচ্ছে ফালতু ব্যাপার। আসলে ওনার আশ্রয়স্থল খোঁজার জন্য উনি এই ভিজিটটা করছেন, সেটা আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি। আমি 6 তারিখে এটার ওরা ভিডিও করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। আগাম বলে দিই তো, তাই আপনাদের মনে হয় কই হচ্ছে না। তো তাই এখন তো আপনারা জানতেই পারছেন যে ইতালিতে গিয়েছেন, উনি পোপের সঙ্গে দেখা করবেন। আদৌ লিও 14 কে দেখা করবেন? কারণ ইটালির প্রেসিডেন্ট, ইটালির প্রধানমন্ত্রী যে মেলোনি, জর্জিয়া মেলোনি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা দারুণ সখ্যতা রয়েছে। তার ছবি টবিও আমি কালকে দিয়ে ভিডিও করেছিলাম। ডক্টর ইউনূসের ছবিটা দিয়ে নি, অন্যকে আর অপমানিত আমি করতে চাই না। উনি এখন অফরোডের যাত্রী, মানে ওই যে খানা খন্দ গর্তে ভর্তি যে রাস্তায় একটা ভাঙা গাড়ি নিয়ে তিনি ঝপাং ঝপাং করতে করতে যাচ্ছেন, ওই গর্তগুলো পড়ছে আর একটা করে ঝাঁকানি হচ্ছে, তার মানে উনি একবার করে অপমানিত হচ্ছেন। এখনো পর্যন্ত তিনি 14টি দেশ বোধহয় ভ্রমণ করেছেন, যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানেই অপমানিত হয়েছেন। কোন রাষ্ট্রনেতা তার সঙ্গে দেখা করেনি, মেলোনিও তার সঙ্গে দেখা করেন। জানি না এখানে নরেন্দ্র মোদী কি কাঠি ফাটি বেড়েছেন, তাও তো আমি জানি না, এগুলো তো আর আমাদের জানার কথা নয়। কিন্তু মেলোনির অফিস তো ফোনই ধরেনি, এমন অবস্থা। সেইখানে পোপ দেখা করবেন লিও 14, আমার তো কেমন সন্দেহ লাগছে। আর পোপ বললেও আমাদের ম্যাক্রন সেটা মানবেন কি মানবেন না, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কারণ ফ্রান্সের অবস্থা এমনিতেই খুব খারাপ, দাঙ্গা ফাঙ্গা চারদিকে হচ্ছে। এই মুসলিম ভার্সেস ইউরোপিয়ান যারা রয়েছে, ফ্রান্সের অধিবাসী, তাদের মধ্যে একটা দাঙ্গা ভাঙ্গা হচ্ছে। আর সেই মুহূর্তে একটা স্বৈর শাসককে সেই দেশে স্থান দেওয়া, সেটাতে মানে সেটা হবে কি আগুনে ঘি পড়ানো। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, আর শুধু আমরা জানি তা নয়, সারা পৃথিবীর লোক জানে। আমি ভারতের কথা পরে আসছি, যেটা দিয়ে আপনার হেডিংটা দেখছেন। এখন এই অফ রোড দিয়ে হাঁটতে আর গাড়িতে যেতে যেতে উনি যত ঝাঁকুনি খাচ্ছেন, তত উনি বুঝতে পারছেন ওনার উইকেট ক্রমশ মানে ভঙ্গুর হয়ে আসছে, বল মারাত্মক ঘুরছে, পুরো ঘূর্ণি আসছে। এই অবস্থায় উনি এখন দোলাচলে আছেন যে দেশে ফিরবেন কি ফিরবেন না। আচ্ছা, আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে হয় উনি যাওয়ার পথে অথবা ফেরার পথে উনি ভারতে কারোর সঙ্গে দেখা করতে চান। এবার আমি ভেতরের গল্পটা আপনাদের কালকে বলি। কালকে যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে, আপনাদের খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশ দপ্তরে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং প্রধানমন্ত্রীর সচিবকেও ফোন করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা 5 মিনিট যেই সাক্ষাৎ হয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ঠিক তেমনই উত্তর দেওয়া হয়নি জয়শঙ্করের অফিস থেকেও। তার মানে একেবারে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না।
ভারতবর্ষ ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। এই যে আপনার পিস মিটিং হচ্ছে না ইজিপ্টে, সেই পিস মিটিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যাননি, জয়শঙ্করজিকে পর্যন্ত পাঠাননি, পাঠিয়েছেন বিদেশ দপ্তরের একজন প্রতিমন্ত্রীকে, যার কোনো কাজ থাকে না। একটা ছোটখাটো দল থেকে নেওয়া হয় তো গভর্নমেন্ট করার জন্য, এনডিএ, তা একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়, ওই কলম পেশার কাজ, তাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে ভারতবর্ষ 2 পয়সার দাম দিচ্ছে না আমেরিকাকে। যে ভারতবর্ষ 2 পয়সার দাম দেয় না আমেরিকাকে, সে বাংলাদেশকে কি দাম দেবে? তারপরে তো বাংলাদেশ তো ওখানে বসে, বিদেশে বসে, যেখানে গিয়েছেন সেখানে ভারতবর্ষ সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন। আবার ভারতবর্ষে এসে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে খলিলুরকে দিয়ে যোগাযোগ করাচ্ছেন। তাই বলছি, আর কত অপমানিত হলে তবে তিনি বুঝবেন তিনি অপমানিত হয়েছেন। তার এই অফরোডে গাড়ি চলা আর ঝাঁকানি, তাতে কিন্তু ওনার ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে। ওনার অবস্থাটা কেমন হয়েছে আমি আপনাদের বলি, একটা গল্প ছলে বলছি, তো এটা বাস্তবেও আপনারা তো দেখেছেন। কারণ আমাদের এখানে কলকাতা শহরে আগে প্রচুর জায়গা ছিল, এখন আর জায়গা টায়গা নেই। এখন আমাদের কমিউনিটি হল ভাড়া করে, যেমন আমার ছেলের বিয়েতেও কমিউনিটি হল ভাড়া করতে হচ্ছে, হল ভাড়া করে সেখানে বিয়ে দিতে হচ্ছে। কারণ এখানে মাটি নেই, সব একেবারে বাড়ি হয়ে গেছে, লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে। তা যখন আগে সামিয়ানা টানিয়ে যখন এই সমস্ত বিয়ে তা হতো না, তখন হালুইকরের সঙ্গে একটা লোক থাকতো বাঁশের লাঠি নিয়ে, তাকে বলতো তারণদার, নাম ছিল তারণদার। তার কাজ ছিল কি, গেটের সামনে এবং চৌহদ্দি দেশে লাঠি নিয়ে ঘুরে বেড়াতো, পাড়ার যত নেড়ি কুত্তা আছে সেই নেড়ি কুত্তাগুলো এসে বিয়ে বাড়ির সামনে ওখানে ভিড় বাড়াতো। আর ওই তারণদার কি করতো, যখনই দেখতো তখনই আচ্ছা করে লাঠি দিয়ে পেটাতো, পেটালে পরে কুকুরগুলো পালিয়ে যেত। আবার হয়তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাদে আবার দল বেঁধে ওই হাড্ডি খাওয়ার জন্য চলে আসতো। এদের হাজার মারো এই কুত্তাদের, সেই কুত্তারা কিন্তু যাবে না, ওদের গো হাড্ডি না পাওয়া পর্যন্ত ওরা যাবে না। এখন তো আমাদের এখানে নির্বীজকরণ ফরণ হওয়ার পরে তো এখন আমাদের নেড়ি অনেক কমে গেছে, অনেক কমে গেছে, বা 60% নেড়ি কমে গেছে, সব নির্বীজকরণ করে দেওয়া হয়েছে। ওই জন্য নেড়িদের সন্তানাদি খুব একটা হয় না, কারণ এরা রাত্রিবেলা লোককে চলতে দেয় না, যখন তখন তেড়ে আসে, কামড়ে দেয়, তারপরে রাস্তাঘাটে বাস সেবা করে। আমাদের এখানে ঘন ঘন গাড়ি যাতায়াত করে, ব্যস্ত রাস্তায় পারাপার হয়, ফলে আমাদের এখানে নেড়ি কুত্তা কমে গেছে। কিন্তু বাংলাদেশে শুনছি তো নেড়ি কুত্তা অনেক বেড়ে গেছে। আবার নেড়ি কুত্তাদের তাড়ানোর জন্য সে তারণদারও নেই। আর এই এখন না আমাদের ইউনুস সাহেব হয়ে গেছে কি এরকম হয়ে গেছে, হাড্ডি যেখানে পাবে, হাড্ডির জন্য ইউনুস সাহেব, হাড্ডিটা হচ্ছে একটা ছবি, যার সঙ্গে তার সঙ্গে হোক একটা ছবি ওনার চাই। সে ইটালির মেয়রের অফিসে গিয়ে একটা কাতারের সোফায় বসে তো ছবি তুললো, ওনার ছবি একটা চাই, উনি এনার সঙ্গে দেখা করেছেন। তার মানে ওটাকে এস্টাবলিশ করা যে উনি কোথাও গিয়েছেন, কারোর সঙ্গে দেখা করেছেন। আসল কথাটা হচ্ছে উনি আশ্রয় সন্ধান করে বেড়াচ্ছেন, কারণ ওনার বুঝে গেছেন পিছে ঘূর্ণি ধরেছে, পিছে ফাটল ধরেছে, বল বাই বাই করে ঘুরছে, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই, কোন সময় গতি পড়ে যায়। তা এখন উনি, আমি তখন সেই 6 তারিখের ভিডিওটাতে বলেছিলাম যে এখন উনি দোলাচলে রয়েছেন, যে আদৌ ফিরবেন না ফিরবেন না। যদি দেখেন যে উইকেটের প্রচন্ড রকম ঘূর্ণি, তাহলে কিন্তু ওনার আসার কিন্তু ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, ডেটটা কিন্তু উৎস রাখা হয়েছে।
তো আমি এই যে আমি আমাদের দেশের এই যে দেরি কুত্তার গল্প করলাম, এর সঙ্গে কিন্তু আমি কারোর মেলাতে চাইছি না। আমি একটা উদাহরণ দিলাম যে হাড্ডির লোক আর ইউনুস সাহেবের ছবির লোক। আর যে নিজেকে একবার একটা মেয়রের সঙ্গে বসিয়ে দেয়, তার গেটকে যখন নিচে নামিয়ে দেয়, তাহলে প্রধানমন্ত্রী তাকে ভ্যালু দেবে কেন? একটা ছোট একটা স্টেটের একটা শহরের একটা মেয়র, তাও দেখলাম তিনি একটা সিঙ্গেল চেয়ারে, তার যে সহকারী তিনি একটা সিঙ্গেল চেয়ার মানে সোফায়, আর উনি বসে আছেন লোক লস্কর সমেত সমস্ত লম্বা লাইন দিয়ে যে সোফাগুলো আছে সেই সোফারে একটা কাতারে বসে আছেন। ওনার একটা সিঙ্গেল সোফাও জোটেনি। শুরু করেছিলাম কবির কবিতা দিয়ে, কতটা পথ চললে পরে প্রতীক হওয়া যায়, আর কতটা অপমানিত হলে তবে অপমানিত হওয়া যায়। ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম প্রযোজ্য। কারণ ভারতবর্ষ এখন এমন একটা অবস্থানের মধ্যে রয়েছে, যে কোনো সময় যা কিছু হতে পারে। তাই এর মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে ভারতবর্ষ আর জটিলতা বাড়াতে চায় না। ভারতবর্ষ নিজের অবস্থান ঠিক করে নিয়েছে, কি করে কি করবে সব অবস্থান ঠিক করা হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো সময় হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবেন শেখ হাসিনা বিদেশ শুনে গিয়েছেন। ফলে এখন ডক্টর ইউনূস, জল যখন নাকের ওপরে উঠে গিয়েছে, ডক্টর ইউনূস এখানে এসে কোনো ডাল গলাতে পারবেন না। ডক্টর ইউনূসকে কেউ পাত্তাও দেবেন না। বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এবার ডাক দিলেন যে এবারে সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। আর কথাটা কাকে বলেছেন? কথাটা বলেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে। গতকাল ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি একদিন রাশিয়ায় ছিলেন, তারপরে তার আপনাদের এই ক্যাঙ্গারু কোর্ট তার যে আদেশ দেন, ফাঁসির আদেশ, সেটা নিয়ে একটু হালকা হাসি মশকরা দুজনেই করেছেন। যেমন এস জয়শঙ্কর তেমনি আপনাদের নেত্রী। ব্যাপারটা উনি গায়ে মাখেননি এবং ভারতবর্ষ গায়ে মাখেনি। কূটনৈতিক চালে এদের কাত করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী প্রমাণ ভারতবর্ষ হাতে রেখে দিয়েছে। সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের দীর্ঘক্ষণ কথা হয়। এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে, এর বেশি আমার কাছে এই খবরটা আমার কাছে নেই। এবার আর একটা খবরে যাই, যে অনেকের মনে প্রশ্ন আছে যে 19 তারিখে যাওয়ার বদলে হঠাৎ খলিলুর রহমান 18 তারিখ গেলেন কেন? কারণ ডিপ্লোম্যাটিক একটা রুটিন থাকে, তো সেই রুটিন ভেঙে তিনি একদিন আগে পৌঁছালেন কেন? তো খবর যেটা পাওয়া যাচ্ছে বিদেশ মন্ত্রক মারফত, সেটা হচ্ছে ওনাকে ইউনূস পাঠিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পাঠিয়েছিলেন। ইউনূসের আসলে ধান্দা ছিল যে এই যে সিকিউরিটি কনক্লেভ আছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভ, উদ্বোধনী ভাষণটা তিনি দেবেন। আচ্ছা ভাবুন, এটা হচ্ছে কি একটা মানে এনএসএ দের একটা কনফারেন্স, সেখানে খলিলুরকে জোর করে পাঠানো হয়েছে যে আপনি গিয়ে রাজি করান, যেমন বিমস্টেকে আপনি রাজি করিয়েছিলেন, অসাধ্য সাধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার পাশাপাশি
বসার যে ব্যবস্থা আপনি করেছিলেন, আপনি একমাত্র পারবেন এইটা করতে। খুব গ্যাস ট্যাস খাইয়েছে। এখন নিমরাজি, এখন খলিলুর রহমান তো গেছেন, এখন বলবেন কাকে? উনি তখন এক প্রোটোকল অফিসার আছে যার সঙ্গে বিমস্টেকে তার আলাপ টালাপ হয়েছিল। মানুষটা ভালো বলে খলিলুর রহমান তাকে বিচার করেন আর কি। তাকে এটা বলেছিলেন, এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আমাদের উপদেষ্টা মহাশয়, প্রধান উপদেষ্টা মহাশয়, তিনি এটা একটা উদ্বোধনী ভাষণ দেবেন, আপনি একটু ব্যবস্থা করে দিন। তার উত্তরে সেই প্রোটোকল অফিসার, আমি নাম নেব না, তিনি বিপদে পড়তে পারেন, কারণ তিনি খবরটা দিয়েছেন, তিনি বিপদে পড়ুন, আমি এটা চাই না। তার উত্তরে তিনি বলেন, এইটা যদি আমি বলি আমার চাকরি চলে যাবে, আর আপনি যদি এই কথাটা উচ্চারণ করেন তাহলে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা আমি বলতে পারবো না। বলে ওইখানেই ইউনূসের যে আশা সেটাই ছাই পড়ে যায়। কারণ ইউনূস কত বড় ধুরন্ধর ভাবুন, যেখানে যেখানে পারবে সেখানে সেখানে গিয়ে হাত মারবে। একটা যদি ছবি তোলা যায়, একটা যদি শীর্ষ নেতাদের সঙ্গে একটা যদি তার একটা গ্রুপ পিকচার হয়, তার জন্য তিনি যে কোনো সম্মেলন যত নিচের দিকেই হোক না কেন, যেখানে কোনো রাষ্ট্রনেতা উপস্থিত হয় না, সেখানেও উনি যেতে রাজি। মানে নির্লজ্জতার সীমাহীন জায়গায় পৌঁছে গেছেন উনি। আচ্ছা, এবার প্রশ্ন করা হয় খলিলুরকে যে আপনি এতবার সরি বললেন কেন? সরি, উই আর ভেরি সরি। খলিলুর বলেছেন যে এর পরে যেটা বাংলা ভাষায় বলতে হয় সেটা হচ্ছে আমাদের মাফ করে দিন। তখন সেই ডিপ্লোম্যাট জিজ্ঞেস করেছেন প্রোটোকল অফিসার যে আপনি এই কথাটা বলছেন কেন? বলছে, মশাই 277 পৃষ্ঠা যে আমায় কাগজ ধরানো হয়েছে, তার সঙ্গে যে সমস্ত স্যাটেলাইট ছবি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের পক্ষে এর সপক্ষে কোনো উত্তর বাংলাদেশের কাছে নেই। ফলে ওই মাপ চাওয়া ছাড়া আমাদের এবারে মাফ করে দিন, এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেটাই এই ভদ্র ভাষায় বলেছি, উই আর সরি, ভেরি ভেরি সরি। মাফ করবেন, আমার এই ঠান্ডা গরমে না আমার এই গলাটা একটু বসে গিয়েছে, যার জন্য মাঝে মাঝে কাশি আসছে, আমি সামলাতে পারছি না, আপনারা একটু মাফ করে দেবেন আমার। আর তারপরে এই যে আপনাদের দেশে ভুটানের রাজা গেছিলেন, ভুটানের রাজাকে তো দারুণ আপ্যায়ন টাপ্যায়ন আপনারা করেছেন। মোহাম্মদ ইউনূস স্বয়ং গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে এসছেন, একেবারে প্লেন থেকে নামিয়ে খুব খাতির যত্ন করে। কিন্তু তিনি একটা গভীর এবং গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছেন, যে মেসেজটা নরেন্দ্র মোদী তার ভুটান সফরের, তার বাংলাদেশ সফরের আগে, মানে ভুটানের রাজার বাংলাদেশ সফরের আগে 13 তারিখ গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 তারিখে ভুটান গেছিলেন। সেখান থেকে যখন গাড়ি বিস্ফোরণ হয় তখন তার পরের দিনই উনি ভুটান থেকে ফিরে আসেন, বা সেদিন রাত্রিরে হয়তো ফিরে আসেন। তো ওই সময়তে মোদী কিছু বার্তা দিয়েছিলেন যে আপনি তো বাংলাদেশ সফরে যাচ্ছেন, তো আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনার সুরক্ষা ভারতবর্ষের সুরক্ষার সঙ্গে জড়িত, সুতরাং আপনি এই এই কথাগুলো আপনি ভালো করে ডক্টর ইউনূসের মাথায় ঢুকিয়ে দিয়ে আসবেন, যে কি হলে কি হতে পারে, আর বাংলাদেশটাকে
সংকটময় অবস্থার দিকে না ঠেলে ভারতবর্ষ যেটা চাইছে, সুন্দর স্থিতিশীল একটা ব্যবস্থা, সেইটা করার জন্য। আপনার কথা আপনি বলুন, সঙ্গে ভারতের এই বার্তাটা আপনি পৌঁছে দেবেন, কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের আর কোনো সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বিশেষ খুব একটা নেই যে আমরা বার্তা পৌঁছাতে পারি। এটা ডসিয়ারে আমি পাঠাতে পারতাম, কিন্তু ডসিয়ারে আমরা এগুলো পাঠাবো না। যতটা হয় মৌখিক ভাবেই হোক, আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র, আপনারা এই কাজটা করুন। এই দায়িত্বটা ভুটানের রাজাকে দেওয়া হয়েছিল এবং ভুটানের রাজা সেইটা গিয়ে একেবারে পুরো উগড়ে দিয়ে এসছেন। ফলে খলিল আমাদের ডক্টর ইউনুস খুব মুষড়ে পড়েছিলেন। মানে চারদিক দিয়ে এত দুঃসংবাদ আসছে যে তিনি খুব একদম মুষড়ে পড়েছেন। সরি, ওনার একটা লম্বা খেলা খেলেছিলেন আইসিটিতে মামলাটা করে। সেই মামলায় শেখ হাসিনাকে ফাঁসি কাস্টে ঝোলানোর ব্যবস্থা করে সেটা যে বুমেরাং হয়ে যাবে, সেটা ডক্টর ইউনুস মোটা মাথার বুদ্ধি, তো সুদের বুদ্ধি করতে করতে, সুদের নিতে নিতে সুদের ব্যবসাটাই বোঝে, কূটনীতি তো বোঝে না, রাজনীতিও বোঝে না, যে এটা কত বড় বুমেরাং হতে পারে। এখন বাংলাদেশের মানুষের যে জনমত ছিল, কিছুটা হলেও বিএনপি, জামাত এবং ইউনুসের এনসিপি বা ইউনুসের ওপরে যে আস্থাটা ছিল, সে আস্থাটা একদম সরে গেছে। এখন তারা বুঝতে পারছে 16 বছরে যে শেখ হাসিনা দেশটাকে কোথায় পৌঁছে দিয়েছেন, আর 16 মাসে এই ইউনুস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা দেশটাকে কোথায় নামিয়ে এনেছে। তাদের কাছে জলের মতো পরিষ্কার। মানুষকে ভুল বোঝানো যায় না। আপনি একদিন ভুল বোঝাবেন, দুদিন ভুল বোঝাবেন। ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন, মানুষকে একদিন ভুল বোঝানো যায়, দুদিন ভুল বোঝানো যায়, কিন্তু কোনো মানুষকে চিরদিনের জন্য ভুল বোঝানো যায় না। ফলে যা বলবে সত্যি কথা বলবে। এমার্জেন্সি তুলে দিয়ে উনি সত্যি কথাটা বলেছিলেন যে আমি অন্যায় করেছিলাম, আমি এই অন্যায়ের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। দেশবাসী কিন্তু ক্ষমা করেছিলেন। ইন্দিরা গান্ধী তারপরের ভোটে বিপুল জয় নিয়ে চলে আসেন। কারণ মানুষ ভুল করে, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু ইউনুসের তো সেই চিন্তা নেই, ভুল শোধরাবার কোন রকম ইচ্ছা ইউনুসের নেই, আর নিজেকে রেকটিফাই করার মতো অবস্থাও এখন ইউনুসের হাতে নেই। পুরো ক্ষমতাটাই চলে গিয়ে জামাতের হাতে। জামাতের ব্যবস্থা যেটা হবে আমি আগামীকাল আপনাদের বলবো। আচ্ছা, শেখ হাসিনা তিনি জয়শঙ্করকে বলেন, ডক্টর জয়শঙ্করকে, যে মিস্টার জয়শঙ্কর, আপনি তো দেখেছেন আমার দেশে যখন কোন রকম আপৎকালীন ঘটনা ঘটেছে তখন আমি প্রাণ দিয়ে মানুষের জন্য করেছি। আজকে বাংলাদেশের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল, এতজন মানুষ মারা গেলেন, এত আহত হলেন। আমাদের এই যে এখন প্রধান উপদেষ্টা হিসেবে যে শয়তানটা বসে আছে, উনি শয়তান বলে উল্লেখ করেছেন। এই শয়তানটা যেটা বসে আছে, তার মুখ দিয়ে একটা ভালো কথা বেরিয়েছে যে আমি এই সাহায্য দেবো, ওই সাহায্য দেবো, আমি বাড়ি ঘর গড়ে ধরে দেবো, তার গৃহহীন হয়েছে, গৃহহীনদের আমি ঘরের ব্যবস্থা করে দেবো। কোন রকম সাহায্যের বার্তা তার কাছ থেকে এসছে? তখন জয়শঙ্কর বলেন যে উনি যে ধরনের মানুষ, তাতে ওনার কাছ থেকে এই ধরনের বার্তা পাওয়াটাই দেশবাসীর কাছে মানে আশাতিরিক্ত ব্যাপার। দেশবাসী যদি ভেবে থাকে যে ইউনূস এই কথা বলবেন, তাহলে দেশবাসী মূর্খের স্বর্গে বাস করতেন।
এটা একটা দীর্ঘ আলাপচারিত দুজনের মধ্যে হয়েছে। শেখ হাসিনা বলেন যে আমি 23 বার মৃত্যুর হাত থেকে আমি ফিরে এসেছি, গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে আমায় লক্ষ্য করে গুলি চালানো সব হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। আমি বাংলাদেশে ফেরার আগে বা ফেরার পরে আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার জয়শঙ্কর, যে আমি বাংলাদেশকে রাজাকার মুক্ত করে ছেড়ে দেব। রাজাকার বলে বাংলাদেশে আর কিছু থাকবে না। এবং আমার কর্মীরা তারা সবাই সতর্ক থাকবেন। আমি আশা করব আমি খুব শিগগিরই কর্মীদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য রাখবো, সেখানে তাদেরকে আমি বলে দেবো আপনারা রাজাকার চিনে রেখে দিন, পরে এদেরকে ধরে পটাপট জেলে ভরতে হবে এবং তারা যাতে আমৃত্যু জেলে থাকে সেই ব্যবস্থা করতে হবে। যদি তার জন্য আমাকে 10টা জেল করতে হয়, 20টা জেল করতে হয় ধারণ ক্ষমতা বজায় রাখার জন্য, আমি তাও করব। আমি চাইবো ভারত আমাদের পাশে থাকুক। আমরা যেমন অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভারতবর্ষের সাহায্যে, ভারতবর্ষ সেই সাহায্য নিশ্চয়ই আমাকে করবে। তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনার সঙ্গে তো ভারতবর্ষের কোনো বিবাদ নেই, আজকে আপনি যদি থাকতেন তাহলে পরে তো এই জিনিসটা হতো না, তাহলে আমাদেরও এই ঝামেলা পোয়াতে হতো না। এই যে 4000 কিলোমিটার জায়গা আমাদের এত সৈন্য ঘিরে রেখে দেওয়া, আমাদের খরচা করে এই সমস্ত ফেন্সিং করানো, এগুলো তো করতে হতো না। এগুলো তো আমাদের অতিরিক্ত খরচা। তারপর সৈন্যগুলো আমার ব্লক হয়ে রয়েছে, তারপর রেগুলার তাদেরকে খাবার দাবার পাঠানো, অস্ত্র পাঠানো, কখন কি হয় মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন, কখন কি হয় মানে যেটা 7 দিন সময় দেওয়া হয়েছে না, 7 ওয়ার্কিং ডেজ, সেই 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে যদি কিছু না হয়, হওয়ার চান্স যদিও খুব কম, কারণ ইউনূস এত ঘেঁটে দিয়েছেন ব্যাপারটা, সেটা হওয়ার চান্স খুব কম। তো জয়শঙ্কর জি ওনাকে বলেন যে আপনার দেশে যে এরকম আক্রমণ হবে তাতে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, কোল্যাটারাল ড্যামেজ তো হবেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো জিনিসে কোল্যাটারাল ড্যামেজ তো হবেই। এখন কোল্যাটারাল ড্যামেজ স্বীকার করে নিতে হবে, কারণ এই দেশকে গড়তে গেলে এই কোল্যাটারাল ড্যামেজটা কিন্তু খুব দরকার। এবং আমি আশা করব যে ভারতবর্ষ আমাকে সাহায্য করবে এবং বাকিটুকু আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার খুব শিগগির সাক্ষাতের ব্যাপার আছে, আমি তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। জয়শঙ্করজি বলেন হ্যাঁ, উনিও আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। অর্থাৎ যেটা ইঙ্গিতবাহী হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ও 7 দিন, একটা সিনেমা বেরিয়েছিল ও 7 দিন। তাই এখন ইউনূসের দরবারে এখন পুরো সান্নাটা। ওই যে একটা ভিডিওতে বলেছিলেন না, ইতনা সান্নাটা কি হয় ভাই। তো ইউনূসের শিবিরে এখন পুরো সান্নাটা বইছে। এই সান্নাটা নিয়ে ইউনূস এখন কি করবেন ইউনূস ভাবছেন, কারণ এই ইঙ্গিতটাও খলিলুরকে দিয়ে দেওয়া হয়েছে যে কেউ এখান থেকে এক্সিট পাবেন না, কেউ না। ইউনূস তো পাবেনই না, ইউনূসের সাগরের যারা আছেন, যদি বিদেশি পাসপোর্ট থাকে সেটা আলাদা কথা, আটকাতে পারবে না ভারত, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে কেউ ভারতবর্ষের টার্মিনাল পেরিয়ে যেতে পারবে না। আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, আমি বেরিয়ে যাব, তাই আমি দুপুরবেলায় ভিডিওটা রেকর্ডিং করে আপলোডিং করে তারপরে তাই বেরোবো বলে আগে ভাগে আমি করে রাখলাম।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রধানমন্ত্রী ফেরার অপেক্ষা করবেন, তিনি খুব শিগগির ফিরবেন এবং তিনি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ এবং সবল আছেন এবং তিনি দৃঢ়চেতা এবং তিনি তার লক্ষ্যে অবিচল। তিনি যখন বলেছেন রাজাকার মুক্ত বাংলাদেশ গড়বেন, রাজাকার মুক্ত বাংলাদেশই গড়বেন।